কার কি অবস্থা বলেন গত ক্লাস পর্যন্ত? আয়শা গত ক্লাস করছেন? আয়শা জি স্যার। আচ্ছা, গত ক্লাসের দ্বিতীয় যে অঙ্ক, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আর করে দেখছেন, পারেন কিনা? স্যার করি নাই বাসায়। ফিক্সড ওভারহেড কোনটা বেড়ে গেছিল মনে আছে? ফিক্সড ওভারহেড স্যার খেয়াল নাই। আচ্ছা, কি খেয়াল আছে ওইটা বলেন। বাসায় করতে চাইছিলাম, সময় পাইনি স্যার। ওরে বাবা, কত ব্যস্ত! স্যার আমার বেবি আছে, আমার সংসার আছে। ও আইসি, ভালো। আচ্ছা, গুড। সবাই সুস্থ তো? জি আলহামদুলিল্লাহ। প্রিন্সিপাল স্যার শুনবো যে ক্লাস রাইখা রিয়াজ সাহেব কেমন আলাপ করে। নতুন চ্যাপ্টার শীট দেখছেন তো? জি। কাউন্সিলর জয়েন করছেন? এ সেকশন কাউন্সিলর, ফাঁকিবাজ কাউন্সিলর জয়েন করেন নাই। বি সেকশন কেউ জয়েন করছেন? জি স্যার। বি সেকশন একজন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এ পর্যন্ত যে কয়টা ক্লাস করছেন কিছু উপকার? জি স্যার। রেলিভেন্ট কস্টিং বুঝাইতে পারছি? আমি প্রথম। জি স্যার। ঐশী প্রতিদিন ক্লাস করতেছেন, নিয়মিত ক্লাস করতেছেন? ঐশী বলেন তো, রেলিভেন্ট কস্ট কি একটু বুঝাই দেন বাংলায়। রেলিভেন্ট কস্ট কি এটা একটু বাংলায় বুঝান। Though you have to answer in English, in management accounting no Bengali is allowed, but I want to learn something from my students, that's why I want my answer in Bengali, not in English. What is relevant cost? স্যার সিদ্ধান্ত গ্রহণের সময় যে ব্যয়গুলো ভূমিকা রাখে। Fine. আচ্ছা, sunk cost কি? sunk cost একটু বলেন, sunk cost কি? সাঙ্ক কস্ট তো মনে ভুলে গেছি। ভুলে গেছেন? যাক, sunk cost এর সংজ্ঞা ভুলে গেছেন। আয়েশা, আমার বড় মেয়ের নাম আয়েশা, এখানে আয়েশা নামে এক স্টুডেন্ট আছেন, এ সেকশন মনে হচ্ছে। বলেন সাঙ্ক কস্ট কি? সাঙ্ক কস্টের আরেকটা নাম কি? আউট অফ পকেট কস্ট। আচ্ছা চলেন আমরা আজকের নতুন যে চ্যাপ্টার, সময় অল্প, এর মধ্যে কত মিনিট পাস হয়ে গেছে? অলরেডি 5 মিনিট পাস হয়ে গেছে, বাকি 35 মিনিটে কিছু আলোচনা করি। আরিকা কেন জয়েন করতেছে না? Budget. What is budget? Let us, you have to know budget. Then you will automatically know how we use the budget. আমরা বুঝে বা না বুঝে প্রত্যেকেই জীবনে বাজেট ব্যবহার করি। কিভাবে? ফর এক্সাম্পল, বুঝার জন্য, আপনার আম্মু যদি অ্যাকাউন্টিং এ বা কমার্সে পড়াশোনা না করে থাকে, তো সবচেয়ে বেশি বাজেট করে আপনার আম্মু আর আব্বু। যদি কমার্সে পড়ে তাহলে তো বুঝে শুনে করে, আর কমার্সে না পড়লে না বুঝেই বাজেট করতেছে। কিভাবে?
বাবা মাসের শুরুতে ফ্যামিলির খরচের জন্য যে টাকাটা দিচ্ছে, উনি এই খরচের টাকাটা হাতে পেয়েই সারা মাসে কি ক্রয় করতে হবে, কতটুকু ক্রয় করতে হবে, এর একটা পরিকল্পনা করে ফেলে। এই যে কাজ করার আগে একটা পরিকল্পনা করলো, দিস ইজ বাজেট। হ্যাঁ, এখানে দুইটা বিষয় বুঝার আছে। একটা হলো বাজেটটা হয় কাজ করার আগে, আর দ্বিতীয় কথা হলো বাজেটটা হয় টাকার অঙ্কে, কখনো কখনো ইউনিটেও হয়, টাকার অঙ্ক প্রয়োজন হয় না। 2 people are waiting, কেন এদের এডমিশন হচ্ছে না? ওমি, তো যাদের কাছে শীট দেয়া আছে, বাজেটের একেবারে সহজ সংজ্ঞা হলো বাজেট ইজ দ্য কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন অফ ফিউচার প্ল্যান। আবার বলতেছি, বাজেট ইজ দ্য কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন অফ ফিউচার প্ল্যান। কেউ একজন এই সহজ লাইনটা একটু বলেন তো, হোয়াট ইজ বাজেট? কেউ একজন বলেন। আয়েশা, লিজা, উত্তর দেন তো, বাজেট সম্পর্কে কি বললাম? Budget is the quantity of a future plan. আর আরেকটু একটা গুরুত্বপূর্ণ শব্দ বাদ গেছে। আমি নামাজ না মাঝখানে পড়ি শব্দটা যদি না বলি তাহলে তো আসলটাই হইল না। বাজেট ইজ দ্য কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন অফ ফিউচার প্ল্যান। এই চ্যাপ্টারের ক্লাসগুলো সামনাসামনি হলে বুঝাইতে সুবিধা হইতো, কারণ কিছু ক্যালকুলেশন আছে যেটা কাগজে লিখে বোঝানো একটু মুশকিল। তারপরেও আই শ্যাল ট্রাই উইথ মাই লেভেল বেস্ট। মনোযোগ দিয়েন। ফর এক্সাম্পল, আপনি সদরঘাট যাবেন, সিটি কলেজ থেকে সদরঘাট যাবেন, এইটা হলো এই মুহূর্তে ফোরকাস্ট। আরেকটা শব্দ বলছি, কি শব্দ? ফোরকাস্ট। আপনি সদরঘাট যাবেন, এখন কিভাবে যাবেন? আপনি পাবলিক বাসে যেতে পারেন, আপনি প্রাইভেট গাড়িতে যেতে পারেন, আপনি হেঁটে যেতে পারেন, রিকশায় যেতে পারেন। কিভাবে যাবেন এইটা হলো প্ল্যান। এখনো এটা বাজেট হয় নাই, প্ল্যান। সদরঘাট যেতে হবে, এখন বিভিন্ন ভাবে যেতে পারেন, এটা হলো প্ল্যান। এর সাথে যদি এখন আপনি টাকার অঙ্ক যুক্ত করেন, টাকার অঙ্ক, যে আমি প্রাইভেট কারে গেলে উবার ডাকবো কত টাকা লাগবে, আমি রিকশায় গেলে কত টাকা লাগবে, পাবলিক বাসে গেলে কত টাকা লাগবে, আমি যদি হেঁটে যাই তাহলে আমার কি সমস্যা হইতে পারে, সেখানে কত টাকা খরচ হবে, দেন ইট উইল বি টার্ন ইনটু বাজেট। এই যে যাবেন সদরঘাট, এটাকে এবার টাকার অঙ্কে রূপান্তর করে ফেললেন, তখন এটা হয়ে যাবে বাজেট। তাহলে যাওয়ার আগে বাজেট না যাওয়ার পরে বাজেট? অবশ্যই উত্তরটা হলো যাওয়ার আগে বাজেট। এজন্য বাজেটকে বলা হয়েছে ফিউচার প্ল্যানের কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন। এখন আমরা বাজেটটা কোথায় অ্যাপ্লাই হয় এই কথাটা বলবো। টাইপস অফ বাজেট একটা পয়েন্ট আছে, দেখেন টাইপস অফ বাজেট। তো মূলত এখানে দুইটা বাজেটের কথা বলা আছে, একটা মাস্টার বাজেট আর একটা হলো কন্টিনিউয়াস বাজেট। আমরা এই শ্রেণী বিভাগটা তো ঠিকই আছে, কিন্তু অন্য একটা শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো, যেটা নদী পাবলিকেশনের বইয়ের মধ্যে দেওয়াও আছে। সেটা হচ্ছে মাস্টার বাজেটেরই আমরা মূল আলোচনায় থাকবো। আমরা কন্টিনিউয়াস বাজেটের আলোচনায় খুব একটা যাব না। খেয়াল করে শুনবেন। দুই ধরনের প্রতিষ্ঠান আমি আমার ক্লাসের সেকশন ওয়ালাদেরকে শিখাইছি, অন্য যেখানে ক্লাস নেই সেখানেও বলি। সেটা হচ্ছে পৃথিবীতে ব্যবসা প্রতিষ্ঠান তিন প্রকার হয়। একটা হলো ম্যানুফ্যাকচারিং কনসার্ন, একটা হলো ট্রেডিং কনসার্ন, আর একটা হলো সার্ভিস কনসার্ন। বাজেট সব জায়গায় হয়। আমরা আমাদের কথাগুলো সীমাবদ্ধ রাখবো দুই জায়গায়, একটা হলো ট্রেড কনসার্ন, একটা হলো ম্যানুফ্যাকচারিং কনসার্ন। এখন শেখার বিষয় হলো ট্রেড কনসার্ন কোনটা, ম্যানুফ্যাকচারিং কনসার্ন কোনটা। এ সেকশনের যারা আছেন তারা কেউ কি ট্রেড কনসার্নের একটা উদাহরণ দিতে পারেন? হোয়াট ইজ ট্রেড কনসার্ন? ডেফিনেশন না, একটা এক্সাম্পল। কেউ কি আছেন না সবাই অন করে দিয়ে চলে গেছেন যে যার কাজে? ফারহানা আলম আছেন? 80 রোল নাম্বার।
জি স্যার। আচ্ছা, একটা ট্রেড কনসার্ন, ট্রেড মার্চেন্ডাইজিং বিজনেস আর ম্যানুফ্যাকচারিং বিজনেস, এই দুইটা কথা ক্লিয়ার কিনা আগে বলেন। মার্চেন্ডাইজিং বিজনেস আর ম্যানুফ্যাকচারিং বিজনেস, এই দুইটা কথা আপনি ক্লিয়ার কিনা? স্যার ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে সকল কোম্পানি পণ্য উৎপাদন করে, Yes. আর মার্চেন্ডাইজে হচ্ছে পণ্যটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় ওকে, বা ট্রেডিং। এই জায়গায় এসে একটু ভুল হয়ে গেছে। আপনার বাসার নিচে কোনো মুদি দোকান আছে? হ্যাঁ আছে। মুদি দোকান তো দেখছেন নাকি? বাসার জি নিচে না স্যার। থাকলে আশেপাশে তো আছে। ওই মুদি দোকানটা কি মার্চেন্ডাইজিং না ম্যানুফ্যাকচারিং? মার্চেন্ডাইজিং। রাইট স্যার। যারা ফিনিশড গুড পারচেজ করে অন্যের কাছে বিক্রি করে তাদেরকে বলা হয় মার্চেন্ডাইজিং বিজনেস। মার্চেন্ডাইজিং। ক্লিয়ার কথাটা? যারা জি ফিনিশড স্যার। পারচেজ করে আর অন্যের কাছে বিক্রি করে, নিজে ভোগ করে না, সেটাকে আমরা কোন কনসার্ন বলবো? মার্চেন্ডাইজিং কনসার্ন। মার্চেন্ডাইজ। আর যারা র ম্যাটেরিয়ালস পারচেজ করে ফিনিশড গুডস বিক্রি করে তাদেরকে বলবো ম্যানুফ্যাকচারিং কনসার্ন। তাহলে এবার বলেন তো, স্কয়ার মেডিসিন বা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওরা কোন ধরনের কনসার্ন? ম্যানুফ্যাকচারিং। আরে তোতলান কেন, উত্তর তো ঠিকই আছে, ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস মেডিসিন কনজিউম করে না উৎপাদন করে? উৎপাদন করে। উৎপাদন করে। আচ্ছা, আর বেক্সিমকো একই কাজ করে। এবার আসেন, আপনার মহল্লার যে ঔষধের দোকান, যে মুদি দোকান, কলেজের পাশে রাস্তার উল্টা পাশে যে হোটেল স্টার স্টার কাবাব, কিংবা আরো সহজ উদাহরণ আলমাস সুপার শপ, ওরা কোন কনসার্ন? ওরা হচ্ছে মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজিং, কারণ ওরা কোনো কিছু উৎপাদন করে না, ওরা অন্যের কাছ থেকে পারচেজ করে আর কাস্টমারের কাছে বিক্রয় করে। তাহলে এই দুইটা ক্লিয়ার কথা। এই দুইটার বাজেট সংক্রান্ত আমরা আলোচনাগুলো করব। বাজেটের চারটা বৈশিষ্ট্য আমি শীটে দিয়ে দিছি, চারটার দুইটা আমরা আলোচনা করছি। বাজেট কি কাজ করার আগে হয় না পরে হয়? অবশ্যই কাজ করার আগে আগে হয়। দ্বিতীয় কথা, বাজেটে কি শুধু প্ল্যান থাকবে না, সেটা টাকার অঙ্কে এবং ইউনিটে অথবা উভয়টাতেই প্রকাশ করা থাকবে? অবশ্যই টাকার অঙ্ক এবং ইউনিট উভয়টাই হইতে পারে। শুধু টাকার অঙ্ক হইলেও হবে, শুধু ইউনিট হইলেও হবে। যেমন র ম্যাটেরিয়ালস এর ব্যাপার, আপনি ম্যানুফ্যাকচারিং কনসার্নের অঙ্ক যখন আমরা করব, সুযোগ থাকলে আল্লাহ হায়াতে বাঁচাইলে, তখন আমরা বলবো যে র ম্যাটেরিয়ালস ইউনিটেও হয়, র ম্যাটেরিয়ালস অ্যামাউন্টেও হয়। তো র ম্যাটেরিয়ালস কত ইউনিট কিনবেন, আগে কত ছিল, ফিনিশ গুডস কত রাখতে চান, কত রাখতে চান, কত পারচেজ করতে, বাসায় ডাকাডাকি করার আগে একটু মিউট করে নেন। 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা বলছি, দুইটা বৈশিষ্ট্য, সেটা হলো টাকার অঙ্ক অথবা ইউনিট, দুইটাই হইতে পারে। তৃতীয় বৈশিষ্ট্য হলো বাজেটটা অবশ্যই কোনো স্পেসিফিক টাইমের জন্য হবে। বাংলাদেশ সংসদে এই কিছুদিন আগে একটা বাজেট দিছে কি দেয় নাই? একটা বাজেট দিছে অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী একটা বাজেট দিছে। কয় বছরের জন্য দিছে? না, সারা জিন্দেগির জন্য দিয়ে দিছে। 1 বছরের জন্য। তাহলে এই একটা স্পেসিফাইড বা স্পেসিফিক টাইম, একটা ডেফিনিট টাইমের জন্য দিছে। ওকে স্যার? আর বাজেটটা প্রিপেয়ার করা হয়েছে এই ডেফিনিট টাইমটা শুরু হওয়ার আগে। হ্যাঁ, আর বাজেটের সর্বশেষ বৈশিষ্ট্যটা হলো অবশ্যই বাজেটে what you want to achieve, you must have to clearly define it. বাজেটের অবজেক্টিভটা কি সেটা স্পষ্ট করে বলতে হবে। এই বাজেটের চারটা বৈশিষ্ট্য থাকবে। এবার সেকেন্ড পেজে আসেন, আমরা অপারেটিং বাজেট নিয়ে কথা বলবো। প্রথম হলো মার্চেন্ডাইজিং কোম্পানির বাজেটে কি কি থাকবে, কয়টা বাজেট হয়, আর ম্যানুফ্যাকচারিং কনসার্নে কি কি বাজেট হয়। আচ্ছা, একটু আপনারা যা পড়াইছি এটা খেয়াল
করছি। তো মার্চেন্ডাইজিং কোম্পানিতে আমরা প্রথম যে বাজেটটা করব সেটা হলো সেলস বাজেট। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, মার্চেন্ডাইজিং কোম্পানিতে আমরা প্রথম যে বাজেটটা করব সেটা হলো সেলস বাজেট। ম্যানুফ্যাকচারিং কনসার্নেও আমাদের প্রথম কাজ হবে সেলস বাজেট। আগে আমার সেলস টার্গেট ঠিক করতে হবে, তারপরে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। যেমন একজন স্টুডেন্ট হিসেবে আপনি আগে যদি টার্গেট করেন যে আমি আউট অফ 4 3.75 নিয়ে বের হব, তারপরে ওই অনুযায়ী আপনাকে পড়তে হবে। পড়ার পরে যখন রিয়ালিটি আসবে তখন দেখা যাবে আপনি আপনার টার্গেটের কতটুকু অ্যাচিভ করতে পারছেন। ঠিক একইভাবে ম্যানুফ্যাকচারিং কনসার্ন বলেন, মার্চেন্ডাইজিং কনসার্ন বলেন, সর্বপ্রথম প্রতিষ্ঠানের কর্ণধার বা মালিক হি উইল হ্যাভ টু ডিসাইড হাউ মাচ ইউনিটস অর হাউ মাচ টাকা আই ওয়ান্ট টু সেল পার ইয়ার অর পার মান্থ অর পার উইক. Budget may be for a week, budget may be for 15 days, budget may be for a month, budget may be for 3 months, budget may be for 6 months, budget may be for 1 year. That is, you have to specify the time. It may be longer, it may be shorter, but a time period must be clearly specified before preparing the budget. তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য আগে সেলস বাজেট করতে হবে। তো মার্চেন্ডাইজিং কোম্পানির উদাহরণ যেহেতু জানেন আর বুঝেও গেছেন, তাহলে মার্চেন্ডাইজিং যেহেতু প্রোডাকশন করে না, ও কি করে? অন্যের কাছ থেকে ফিনিশড গুডসটা পারচেজ করে। তাহলে সেল করতে চাইতেছেন 100 ইউনিট, তাহলে আপনাকে জিরো বাজেটে পারচেজও করতে হবে 100 ইউনিট। তাহলে জিরো বাজেট, আর একটা নতুন কথা আমি বলছি, আপনারা পড়ে নেবেন জিরো বাজেট কি, কাইজেন বাজেট কি, এগুলো একটু পড়ে নেবেন। জিরো বাজেট হলো প্রথম যে বাজেটটা, একেবারে শুরুর বাজেট কোনো ভিত্তি ছাড়া তৈরি করা হয়, জিরোকে ভিত্তি করে তৈরি করা হয়, এই জন্য এটার নাম জিরো বেসড বাজেট। কাইজেন বাজেট নামে আপনাদের পার্টিতে প্রশ্ন আসে। জাপানের এক ভদ্রলোক, উনি একটা বাজেটিং সিস্টেমের কথা বলছে, সেটাকে কাইজেন বাজেট বলা হয়। তাহলে আপনি যে সেলস টার্গেট ধরছেন, এই পণ্য এই পরিমাণ সেল করতে হলে আপনাকে কি করতে হবে? এগুলা মার্চেন্ডাইজিং কোম্পানি হলে পারচেজ করতে হবে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিজনেস হলে আপনাকে কি করতে হবে? ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন করতে হবে। তাহলে মার্চেন্ডাইজিং কোম্পানির দ্বিতীয় বাজেটের নাম হলো পারচেজ বাজেট। মার্চেন্ডাইজিং কোম্পানির তৃতীয় বাজেট কস্ট শিটে COGS এর মানে কি যদি একজন বলেন? স্যার কস্ট অফ গুডস সোল্ড। গুড, কস্ট অফ গুডস সোল্ড। ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে ওয়ার্ক ইন প্রসেস যদি থাকে যোগ বিয়োগ করবে, তারপরে ফিনিশড গুডস এর ওপেনিং যোগ ক্লোজিং বিয়োগ, নাম হয় কস্ট অফ গুডস সোল্ড। এই মার্চেন্ডাইজিং কোম্পানির তৃতীয় বাজেটের নাম হলো কস্ট অফ গুডস সোল্ড বাজেট। কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে কয়টা ওভারহেড অন্তর্ভুক্ত থাকে? উত্তর হলো একটা ওভারহেড অন্তর্ভুক্ত থাকে। সেটা কোনটা? ফ্যাক্টরি ওভারহেড। বাট একটা প্রতিষ্ঠানে ওভারহেড কয়টা হয়? 3টা ওভারহেড হয়, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড। তো মার্চেন্ডাইজিং কোম্পানিতে সাধারণত ফ্যাক্টরি ওভারহেড হয় না, কারণ হলো মার্চেন্ডাইজিং কোম্পানির ফ্যাক্টরি থাকেই না। তো এই ফ্যাক্টরি না থাকলেও তার একটা অফিস থাকে, তার কিছু সেলিং এক্সপেন্স থাকে, হ্যাঁ, অপারেটিং কিছু এক্সপেন্স, যেটাকে আমরা বলি অপারেটিং এক্সপেন্স। আপনারা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1-এ ভলিউম 1-এ পড়তেছেন 50%। আচ্ছা, রাজি হোক, ঠিক আছে। তো মার্চেন্ডাইজিং কোম্পানিতে অপারেটিং এক্সপেন্স গুলো আপনারা চিনেন, নন অপারেটিং এক্সপেন্স চিনেন। যারা পড়াশোনা করার উদ্দেশ্য একটা জবের ব্যাপার, তাদেরকে আমি আমার ক্লাসেও বলছি, এখনো বলি, আপনারা এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে মাথায় জমা করবেন। কারণ জবের ইন্টারভিউতে কোনো সিলেবাস থাকে না যে এইটুকুর থেকে আমাকে জিজ্ঞেস করবে। এই অপারেটিং নন অপারেটিং এই বিষয়গুলো টপাটপ জিজ্ঞেস করে। যে এক্সপেন্স গুলো ব্যবসা পরিচালনার জন্য সরাসরি লাগে, কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, সেগুলো অপারেটিং এক্সপেন্স। আর যে এক্সপেন্স গুলো অ্যাভয়েড করা যায়, গত ক্লাসে গত চ্যাপ্টারে আমরা রেলিভেন্ট কস্টিং এ বলছি অ্যাভয়েডেবল কস্ট, নন অ্যাভয়েডেবল কস্ট। যেগুলো অ্যাভয়েড করা যায় সেগুলো হলো নন অপারেটিং এক্সপেন্স। যেমন ইন্টারেস্ট গুলো, হ্যাঁ, মালিক তার ক্যাপিটালের উপর ইন্টারেস্ট নিবে না, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে না। একইভাবে মালিক ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট দিবে না, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে না। এগুলো হলো নন অপারেটিং। কিন্তু আপনি ব্যবসা বড়, একা চালাইতে পারতেছেন না, স্টাফ লাগবে কিনা, আর স্টাফ যদি লাগে তার স্যালারি দিবেন কিনা, অবশ্যই দিতে হবে। তাহলে স্যালারি এক্সপেন্সটা অপারেটিং এক্সপেন্স। আপনার নিজস্ব বিল্ডিং নাই, আপনি ভাড়া বিল্ডিং এ ব্যবসা করেন, বিল্ডিং এর ভাড়া আপনাকে দিতেই হবে, অপারেটিং এক্সপেন্স।
অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে দিতেই হবে, অপারেটিং এক্সপেন্স। আপনি কি চাইবেন নাকি যে আপনার সব পণ্য আগুনে পুড়ে যাক? হ্যাঁ, সাইনিয়া হোলি খেলবেন। হ্যাঁ, এইজন্য আগুনে পুড়ে গেলে অ্যাবনরমাল লস, এটা হবে নন অপারেটিং। আমি কি বুঝাইতে পারছি অপারেটিং নন অপারেটিং? চৈতি বুঝছেন অপারেটিং নন অপারেটিং? আমি নাই স্যার ক্লাসে। নিশি দুইজন 146, নিশি 62। হ্যাঁ, নিশি না হোক আমরা দিনের বেলা ক্লাস করতেছি। নিশি কি বুঝছেন অপারেটিং নন অপারেটিং? নাই ভালো হতো। ঠিক। বুঝছেন একটা অপারেটিং এক্সপেন্স আবার একটু বললে ভালো হতো। আবার একটু বলতে ভালো হতো। আমার এখানে নেটের অনেক প্রবলেম। আচ্ছা, নেটের প্রবলেম হলে নেট মানে জাল, তুমি জালটা ফেলে দাও, তাহলেই হয়ে যাবে। পরে শুনে নিও। অপারেটিং এক্সপেন্সেস আর এক্সপেন্স which you cannot avoid to operate the business। আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে ব্যয়গুলো আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না, লাগবেই। হ্যাঁ, সবচেয়ে বড় অপারেটিং এক্সপেন্স হলো পারচেজ। আপনি যদি ফিনিশড গুডস পারচেজ না করেন তাহলে বিক্রি করবেন কি? অনেকগুলা বক্স বানাইছেন দোকানে চাল ডাল বিক্রি করার জন্য, তারপরে কাচের বয়ম জার কিনে নিয়ে আসছেন চকলেট, চুইংগাম, আচার এগুলো বিক্রি করার জন্য, কিন্তু ওগুলো কিছুই কিনেন না, শুধু বয়ম দোকানে সাজায় রাখছেন। হ্যাঁ, চাল রাখার জন্য যে বক্স বানাইছেন, ড্রাম কিনছেন, এগুলো সাজায় রাখছেন, কাস্টমার আসবে? আসবে না। তাহলে পারচেজ করতে হবে। এই পারচেজ হলো অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, আর interest on capital, interest on drawings, interest on loan, interest on investment, এগুলো হলো নন অপারেটিং। সব ধরনের ইন্টারেস্ট কি নন অপারেটিং, আর অ্যাবনরমাল লস গুলো নন অপারেটিং। হ্যাঁ, যেগুলো আপনি প্রত্যাশা করেন না, যেগুলো না হলেও চলে, এগুলো হলো নন অপারেটিং। আর যেগুলো লাগবেই, রসই দিছি, which is mandatory, must, এগুলো হলো অপারেটিং। এবার কি ক্লিয়ার সানজিদা? স্যার। জি ক্লিয়ার, বুঝছেন অপারেটিং নন অপারেটিং? জি স্যার। আচ্ছা, তাহলে মার্চেন্ডাইজিং কোম্পানির চতুর্থ যে বাজেট সেটা হলো অপারেটিং এক্সপেন্সের বাজেট। এবার আসেন মার্চেন্ডাইজিং কোম্পানির সর্বশেষ যে বাজেট সেটা হলো বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। আপনারা ইনকাম স্টেটমেন্ট কোথায় কোথায় করছেন বলেন তো? ফার্স্ট ইয়ারে কোথাও ইনকাম স্টেটমেন্ট করছেন কিনা? ফার্স্ট ইয়ারে করছেন কোন চ্যাপ্টারে বলেন তো? প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং 1 নাম্বার চ্যাপ্টার মেবি। জি স্যার। আর সেকেন্ড ইয়ারে ওইটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ আপনাদের একটা 1 নাম্বার চ্যাপ্টারই ছিল। জি স্যার, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ একটা চ্যাপ্টার ছিল ফার্স্ট ইয়ারের রিভিশন। ওইখানেও আপনাদেরকে এই ওয়ার্কশিট করানো হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার করানো হয়, ওইখানে করছেন। তাহলে ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা আছে। তাহলে যেহেতু সেলস বাজেট করছে একটা প্রতিষ্ঠান, পারচেজ বাজেট করছে, কস্ট অফ গুডস সোল্ড বাজেট করছে, অপারেটিং এক্সপেন্স বাজেট করছে, এইবার সে দেখবে তার প্রফিট কত হবে, লস কত হবে। হ্যাঁ, এইটার জন্য যে বাজেট সেটা হলো বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে ইনকামও থাকে, এক্সপেন্ডিচারও থাকে। এই মার্চেন্ডাইজিং কোম্পানিতে 5টা বাজেট হয়। আমি ধারাবাহিকভাবে আরেকবার বলতেছি। প্রথম সেলস বাজেট, এবার সেলস কে বাস্তবায়ন করার জন্য পারচেজ করতে হবে, পারচেজ বাজেট। সেলস হলো, পারচেজ হলো, কিছু ফিনিশড গুডস থেকে গেল, কস্ট অফ গুডস সোল্ড বাজেট। ব্যবসা পরিচালনার জন্য কিছু ব্যয় লাগবে, সেই ব্যয়গুলোর জন্য অপারেটিং এক্সপেন্স বাজেট। মালিক জানতে চাইবে যে এই ব্যবসা করে আমার লাভ হবে না ক্ষতি হবে, এটা জানার জন্য ইনকাম স্টেটমেন্ট, বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। এই 5টা বাজেট করতে হয়। আমরা যেটা নিয়ে বেশি আলোচনা করব ম্যানুফ্যাকচারিং বিজনেস। অলরেডি ম্যানুফ্যাকচারিং বিজনেস আপনারা আমাদের বুঝিয়ে দিয়েছেন, আমিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা অনেক মাথা, আমার একটা মাথা। আপনাদের টুপি নাই, আমার টুপি আছে, মাথা গরম, বেশি বুঝাইতে পারবো না। ম্যানুফ্যাকচারিং এর প্রথম বাজেট হলো সেলস বাজেট, বলা হয়ে গেছে, বলা এখন আর নতুন করে বলবো না। 2 নাম্বার বাজেট হলো প্রোডাকশন বাজেট। আর মার্চেন্ডাইজিং এর 2 নাম্বার বাজেটটা কি ছিল? কেউ একজন দ্রুত বলেন তো, মার্চেন্ডাইজিং এর 2 নাম্বার বাজেটটা? পারচেজ বাজেট। কারণ ও কি করে না, ম্যানুফ্যাকচার করে না। আর ম্যানুফ্যাকচারিং কনসার্নের বাজেট হলো প্রোডাকশন বাজেট বা ম্যানুফ্যাকচারিং বাজেট। তাহলে প্রোডাকশন করার জন্য যেহেতু কস্ট শীট আপনারা করছেন, প্রাইম কস্টের মধ্যে কি কি আসে? ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, আদার ডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে প্রোডাকশন করতে হলে যে জিনিসই আপনি প্রোডাকশন করবেন, সর্বপ্রথম কি লাগবে? র ম্যাটেরিয়ালস, আরএম বা রিয়াজ মাহমুদ নাকি? র ম্যাটেরিয়ালস বাজেট লাগবে।
2 নম্বরে লাগবে লেবার। হ্যাঁ, র ম্যাটেরিয়ালস কে ফিনিশড গুডস এ কনভার্ট করার জন্য লাগবে কি লেবার। সেকেন্ড বাজেট হলো প্রোডাকশন বাজেটের সেকেন্ড বাজেট হলো লেবার বাজেট। হ্যাঁ, 3 নাম্বার ফ্যাক্টরি ওভারহেড। আমেরিকান কনসেপ্ট অনুযায়ী এই প্রোডাকশনে শুধুমাত্র ফ্যাক্টরি ওভারহেড আসবে, অ্যাডমিন আসবে না, সেলিং তো প্রশ্নই আসে না। আর ব্রিটিশ কনসেপ্টে অ্যাডমিন ওভারহেডটাও প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশনের অন্তর্ভুক্ত করা হবে। তো র ম্যাটেরিয়ালস বাজেট হবে, লেবার বাজেট হবে, ফ্যাক্টরি ওভারহেড বাজেট হবে। এবার আমাদের পণ্য তৈরি হয়ে গেল, তারপরে আমাদের এন্ডিং ইনভেন্টরি বাজেট করতে হবে। 3 নাম্বার সেলস বাজেট, প্রোডাকশন বাজেটের আন্ডারে 3টা বাজেট, র ম্যাটেরিয়ালস বাজেট, লেবার বাজেট, ফ্যাক্টরি ওভারহেড বাজেট। আর 10 মিনিট, এত তাড়াতাড়ি সময় কেমনে শেষ হয়ে যায়? তো থার্ড হলো এন্ডিং ইনভেন্টরি বাজেট। এন্ডিং ইনভেন্টরি পরে কস্ট শিটে আসে কস্ট অফ গুডস সোল্ড, এরপরে আমরা করব কস্ট অফ গুডস সোল্ড বাজেট, এরপরে করব সেলিং ওভারহেড বাজেট, অ্যাডমিন ওভারহেড বাজেট, সর্বশেষ করব বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। তাহলে ম্যানুফ্যাকচারিং কনসার্নে আমাদেরকে বাজেট শিখতে হবে 60টা, আর প্রোডাকশন বা মার্চেন্ডাইজিং বিজনেসে আমাদের বাজেট শিখতে হবে 5টা। 5টার মধ্যে 3টা মিল পাবেন আর বাকিগুলা ডিফারেন্ট। আরেক ধরনের বাজেট আছে ফাইন্যান্সিয়াল বাজেটের বাইরে, মাস্টার বাজেটের বাইরে, সেটা হলো ফাইন্যান্সিয়াল বাজেট। ফাইন্যান্সিয়াল বাজেটের কম্পোনেন্টস গুলো হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি এটা আপনারা খুব ভালোভাবে অবহিত আছেন। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মেশিন কিনলেন, ল্যান্ড কিনলেন, হ্যাঁ, আপনার যে বিল্ডিং এ ব্যবসা করতেছিলেন বিল্ডিংটা এক্সপানশন বা বড় করলেন, বিএমআরই সম্ভবত আপনাদের ক্লাসে আমি আলাপ করছি। বিএমআরই, ব্যালেন্সিং মডার্নাইজেশন রিপ্লেসমেন্ট আছে, এটা মাস্টার্স এর ক্লাসে আল্লাহ হায়াতে বাঁচাইলে ওইখানে বুঝাবো। তো এই এক্সপানশন করলেন, এগুলো হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মেশিন কিনলেন, ল্যান্ড কিনলেন, বিল্ডিংটা করলেন, এগুলো হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট। এরপরে ছিল আর&ডি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। যে পণ্যটা আপনি উৎপাদন করতেছেন এটার আরো কিভাবে ভালো করা যায়, আরো অ্যাট্রাকটিভ করা যায়, আরো কোয়ালিটি সম্পন্ন করা যায়, এজন্য কিছু রিসার্চ হওয়া দরকার, এজন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বাজেট। টাকাটা কোথা থেকে আসবে, কিভাবে ব্যয় হবে, এজন্য হলো ক্যাশ বাজেট। আর যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান, তার কিছু অ্যাসেট থাকবে, কিছু লায়াবিলিটি থাকবে, এজন্য বাজেটের ব্যালেন্স শিট। আর ক্যাশ ফ্লো তো আপনারা করছেনই। কোথায় করছেন ক্যাশ ফ্লো? ক্যাশ ফ্লো সেকেন্ড ইয়ারে করছেন কোথায় বলতে পারবেন? ফিনান্সে করছেন না অ্যাকাউন্টিং এ করছেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট? ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, यस স্যার। 3টা ধাপ আছে তাই না? অপারেটিং, জি স্যার। ইনভেস্টমেন্ট, আর আরেকটা কি? ফাইন্যান্সিং, অপারেটিং আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের করতে হবে, এইটুকুই আমাদের আলোচনা। এবার সেলস বাজেট, আমরা অঙ্কে ঢুকবো। আর এখানে কিছু কোশ্চেন আমি উল্লেখ করে রাখছি পার্ট সি এরই বেশিরভাগ। যেমন লাস্ট কোশ্চেনটা ছিল ডিফারেন্স বিটুইন বাজেট এন্ড ফোরকাস্ট, এটা আসছে কয়েকবার, আপনারা পড়ে নেবেন আশা করি। আমরা অঙ্কে গেলাম। সেলস বাজেটের একটা প্রবলেম দেয়া আছে। A garments trader was preparing its sales budget for the first quarter to 2020 forecasted sales. জানুয়ারিতে সে 1 লাখ টাকা বিক্রি করতে চায়, ফেব্রুয়ারিতে, আচ্ছা, by this time নিচের অংশটা বুঝার। Out of total sales 20% are cash. তাহলে জানুয়ারি মাসে যে 1 লাখ টাকা আপনি সেল করবেন, এর 20% হলো ক্যাশ, বাকি 80% ধারে। ক্রেডিট সেলস এর কালেকশনটা কিভাবে হয় তারপরের লাইনে বলা আছে। 50% of the credit accounts are collected in the month of sale. যে মাসে বিক্রি করতেছেন ওই মাসের মধ্যেই আপনার ক্রেডিট সেলের 50% কালেকশন হয়ে যায়। তাহলে আর বাকি থাকলো কত পার্সেন্ট? 50%। এই 50% সম্পর্কে বলা আছে 40% in the month following the sale. যে মাসে বিক্রি করতেছেন তার পরের মাসে কালেকশন হয়ে যায় 40%, আর বাকি থাকলো কত পার্সেন্ট? 10%। আবার রিপিট করতেছি, 50% কালেকশন হয় যে মাসে বিক্রি করছেন, 40% কালেকশন হয় তারপরের মাসে, বাকি থাকলো 10%। এই 10% কালেকশন হয় তারপরের মাসে, হ্যাঁ, অর্থাৎ থার্ড মান্থে যায়। নো আনকালেক্টেবল অ্যাকাউন্টস আর অ্যান্টিসিপেটেড। ব্যবসাটা খুব ভালো, এখানে কোনো ব্যাড ডেটস হয় না,
এই নো আনকালেক্টেবল অ্যাকাউন্টস আর অ্যান্টিসিপেটেড আন্ডারলাইন করে রাখেন। এর মানে হলো কোনো ব্যাড ডেটস হয় না, পুরো টাকাটাই কালেকশন হয়। তো জানুয়ারির অঙ্ক, জানুয়ারির আগে যে মাস সেটা হলো ডিসেম্বর, তার আগের যে মাস নভেম্বর, এই 2 মাসের ইনফরমেশনও থাকা লাগবে এই অঙ্কে। এই পরের লাইনটুকুতে এই 2 মাসের কথা বলা আছে। Accounts receivable in the beginning of first quarter of 2020 are 48,000. জানুয়ারি মাসে যে বাজেট করতে শুরু করলেন, এইখানে শুরুতে অ্যাকাউন্টস রিসিভেবল হলো 48,000। আমরা করতেছি সেলস বাজেট, কেন এখানে অ্যাকাউন্টস রিসিভেবল বলা আছে? এটার সহজ উত্তর, সংক্ষিপ্ত উত্তর হলো এই সেলস এর যে অংশটা ক্রেডিট সেলস, সেখান থেকে টাকাটা কিভাবে কালেকশন হবে, ক্যাশ কালেকশন বুঝার জন্য ক্রেডিট সেলস এর এই ইনফরমেশনটা, অ্যাকাউন্টস রিসিভেবল এর ইনফরমেশনটা দেওয়া আছে। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে যে অ্যাকাউন্টস রিসিভেবল, সেখানে কোন কোন মাসের ইনফরমেশন থাকবে? পিছনের 2 মাসের ইনফরমেশন থাকবে, ডিসেম্বরের ইনফরমেশন আর নভেম্বরের ইনফরমেশন। কি বলা আছে? 10% অফ নভেম্বর ক্রেডিট সেলস অফ টাকা 90,000, 90,000 এর 10% হলো 9,000। 48,000 টাকার মধ্যে 9,000 টাকা হলো নভেম্বরের, বাকি থাকে কত হাজার? 48,000 মাইনাস 9,000, তো বাদ দিলে যেটা থাকে সেটা হলো ডিসেম্বরের ক্রেডিট সেলস 78,000, তার 50%, দ্যাট ইজ 39,000। তাহলে এই ওপেনিং টাকাটুকু বুঝে আসলো কিনা? 48,000 টাকার হিসাব কোত্থেকে আসলো? 48,000 টাকার হিসাব হলো 9,000 টাকা নভেম্বরের সেলের, আর বাকি ডিসেম্বরের সেলের হলো 39,000, টোটাল 48,000 টাকা। এবার আপনাকে বলা হয়েছে সেলস বাজেটটা তৈরি করেন। সমাধানটা সামনে আছে, হয়তো ক্লিয়ার বুঝেন নাই বা অনেকে বুঝে গেছেন। প্রথম অংশ সেলস বাজেটের, এটা একেবারেই সোজা। সেলস বাজেটের প্রথম লাইন ক্যাশ সেলস। জানুয়ারিতে সেলস ছিল 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ আমরা আগেই বলে নিছি টোটাল সেলের 20% ক্যাশ, 80% ক্রেডিট। তো ক্যাশ সেলস 1 লক্ষ, তার 20% 20,000 টাকা জানুয়ারির নিচে বসানো আছে। ফেব্রুয়ারির নিচে আছে 22,000, কোত্থেকে আনছি? 1,10,000 এর 20% নিছি। মার্চের সেল 1,20,000, তার 20% হলো 24,000। তাহলে ক্যাশ সেলসটা ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে করেন দ্রুত, মাত্র 3 মিনিট আছে। ক্যাশ সেলস সবাই বুঝছেন কিনা? যারা লাইনে আছেন ধরে নিলাম বুঝছেন। স্যার জি, আবার স্যার। একটু বলেন। জি স্যার। সেল ওটুকু বাদ দিলেই হয়ে যায়। পার্সেন্টেজ দিয়ে যদি না বুঝেন, টোটাল সেল 1 লাখ। না স্যার, আমি শুনি নাই, আমার নেট ডাউন হয়ে গেছিল। আচ্ছা স্যার, ওইখানে প্রথম প্রশ্নের প্রথম লাইনে বলছে প্রতি মাসের সেলের 20% ক্যাশ, 80% ক্রেডিট। তাহলে জানুয়ারি মাসে সেল আছে 1 লক্ষ টাকা, তার 20% হলো 20,000 টাকা। একইভাবে ফেব্রুয়ারিটা, একইভাবে মার্চেরটা। তাহলে 1 লক্ষ টাকা সেলের মধ্যে যদি 20,000 টাকা ক্যাশ হয়, তাহলে ক্রেডিট কত? বাকিটা 1 লক্ষ মাইনাস 20,000 ইজ ইকুয়াল টু 80,000। তাহলে দেখেন ক্রেডিট সেলস 80%, এইভাবেও বুঝতে পারেন, অথবা টোটাল সেলস থেকে ক্যাশ সেলস মাইনাস করলে ক্রেডিট সেলস বের হয়ে আসে, এইটাও বুঝতে পারেন। এইটুকু বোঝানো শেষ। এবার আসেন ক্যাশ কালেকশন বাজেট। এটাই হলো ঝামেলার অংশটা। 2 মিনিট 17 সেকেন্ড আছে, শুধু জানুয়ারিটা বুঝাইলে বাকিটা বুঝে যাবেন। জানুয়ারি মাসে ক্যাশ সেল 20,000, ওইটা আইনা নিচে বসায় দিছি, এটা বুঝানোর কিছু নাই। 1 লক্ষ টাকা সেল ছিল, তার 20,000 টাকা সরাসরি বসায়। ক্রেডিট সেল ছিল কত হাজার? জানুয়ারি মাসে ক্রেডিট সেল 80,000। 80,000। আর যে মাসে ক্রেডিট সেল হয় ওই মাসে কালেকশন হয় 50%। বাকিতে যে বিক্রি করেন তার 50% ওই মাসেই কালেকশন হয়। তাহলে ক্রেডিট সেল আছে 80,000, তার 50% কত? 40,000। এই 40,000 আসছে ওইভাবে। পেয়েছেন সমাধান? 50% অফ দিস মান্থস ক্রেডিট সেল। জানুয়ারি মাসে যে সেল করছেন তার 50% জানুয়ারি মাসে আদায় হয়েছে। 80,000 এর 50% 40,000। ক্লিয়ার? নভেম্বর মাসে যে ক্রেডিট সেল ছিল কত টাকা ছিল? দেখেন কোশ্চেনে বলা আছে নভেম্বর মাসে ক্রেডিট সেল ছিল 90,000 টাকা। সরি, ডিসেম্বর মাসের যে ক্রেডিট সেল সেটা ছিল 78,000 টাকা। এই 78,000 টাকার ডিসেম্বরে আদায় হয়ে গেছে 50%। এই প্যাচ লাগা শুরু হইতেছে। যদি ফুল অ্যাটেনশন পে না করেন তাহলে বুঝবেন না।
ডিসেম্বর মাসে যে ক্রেডিট সেল ছিল সেই ক্রেডিট সেলের 50% ডিসেম্বর মাসে আদায় হয়েছে, বাকি যে 50% ছিল তার 40% জানুয়ারিতে আদায় হবে। কথাটা কি বুঝলেন? আনসার করেন, না বুঝলে আবার বলি। জি স্যার বুঝছি। ডিসেম্বরের যে ক্রেডিট সেল সেই ক্রেডিট সেলের 50% ডিসেম্বরে আদায় হয়েছে আর 40% আদায় হবে জানুয়ারিতে। তাহলে ডিসেম্বরের যে ক্রেডিট সেল ছিল ৭৮,০০০, তার 40% নিয়ে নেন, নিলে ৩১,২০০ টাকা ওইখান থেকে আসছে। আর নভেম্বরে যে ক্রেডিট সেল ছিল তার 10% আদায় হয়েছে আইসা জানুয়ারিতে। তাহলে নভেম্বরের ক্রেডিট সেল ছিল ৯০,০০০, তার 10% ৯,০০০।